আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ। আমি আজকে অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষের ইসলামী অর্থনীতির উপর একটা ক্লাস নেব। আজকে আমাদের ইসলামী অর্থনীতির উপর 4 নম্বর ক্লাস। তো আমরা একটা কোয়েশ্চেন লিখে রেখেছি, অর্থনৈতিক কাঠামো কী, বর্তমান বিশ্বে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাগুলো কী কী, ইসলামী অর্থনীতির সাথে প্রচলিত অর্থনীতির মিল ও অমিলগুলো কী কী। অর্থনৈতিক কাঠামো কী, হোয়াট ইজ ইকোনমিক সিস্টেম, এটাকে ইংলিশে বললে হয় অর্থনৈতিক কাঠামো কী বা হোয়াট ইজ ইকোনমিক সিস্টেম। বর্তমান বিশ্বে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাগুলো কী কী, হোয়াট আর দ্য ইকোনমিক সিস্টেম অফ দ্য কারেন্ট ওয়ার্ল্ড। বর্তমান বিশ্বের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাগুলো কি, ইসলামী অর্থনীতির সাথে প্রচলিত অর্থনীতি মিল ও অমিল। আমরা জানি, প্রথমে আমরা ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক কাঠামো কি এটা আলোচনা করব। অর্থনৈতিক কাঠামো, এটাকে ইংলিশে বলা হয় ইকোনমিক সিস্টেম। ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক কাঠামো। ইকোনমিক সিস্টেম হচ্ছে যেই কাঠামো বা রীতিনীতি বা নিয়মকানুন এর উপর ভিত্তি করে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে অর্থনৈতিক কাঠামো বা ইকোনমিক সিস্টেম বলে। এটাকে আবার অর্থনৈতিক ব্যবস্থাও বলা হয়। কাঠামোর জায়গায় আমরা ব্যবস্থা লিখতে পারি, ব্যবস্থা। এখানে কাঠামো অথবা ব্যবস্থা লেখা যায়, ব্যবস্থা। অর্থনৈতিক কাঠামো বা অর্থনৈতিক ব্যবস্থা কি, বর্তমান বিশ্বে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাগুলো কি কি, ইসলামী অর্থনীতির সাথে প্রচলিত অর্থনীতির মিল ও অমিলগুলো কি কি। তা আমরা প্রথমে কাঠামো নিয়ে আলোচনা করতেছিলাম। কাঠামো কি বা ব্যবস্থা কি? ইকোনমিক সিস্টেম হচ্ছে যেই নিয়ম কানুন বা রীতিনীতির উপর ভিত্তি করে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় ইকোনমিক সিস্টেম। যেমন বর্তমান বিশ্বে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত। বর্তমান বিশ্বে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশে কোনো না কোনো ব্যবস্থা ফলো করা হয়। তো আমরা বর্তমান বিশ্বের অর্থনৈতিক যে ব্যবস্থা ওগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। নাম্বার 1 হচ্ছে কি, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এটাকে ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম, ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম ইংলিশে বলে, অথবা ক্যাপিটালিজম, সংক্ষেপে তাকে ক্যাপিটালিজম বলে। ক্যাপিটালিজম, পুঁজিবাদ। 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এটাকে নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়, কমান্ড ইকোনমি, অথবা সংক্ষেপে বলা হয় সোশ্যালিজম বা সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম বলা হয়। কেউ আবার কমান্ড ইকোনমি বলা হয়, নিয়ন্ত্রিত অর্থনীতি, আবার কেউ বলে সোশ্যালিজম। 3 নম্বর হচ্ছে মিক্সড ইকোনমি বা এটাকে বলা হয় মিশ্র অর্থনীতি, বাংলায় মিশ্র অর্থ ব্যবস্থা, যেটাকে ইংলিশে বলা হয় মিক্সড ইকোনমি, MY
এবং নাম্বার 4 হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি। তাহলে আমরা বললাম কি অর্থনৈতিক কাঠামো বা অর্থনৈতিক ব্যবস্থা কি, হোয়াট ইজ ইকোনমিক সিস্টেম। অর্থনৈতিক ব্যবস্থা কি? অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যেই নিয়ম কানুন বা রীতিনীতি অনুসরণ করে বা যে অবকাঠামো, যে কাঠামোর উপর ভিত্তি করে একটি দেশের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা। যেমন পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, এটার কিছু আলাদা নিয়ম নীতি আছে। এই অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হওয়ার জন্য আলাদা কিছু নিয়ম নীতি আছে। ওই নিয়ম নীতি বা ওই আইন কানুন বা ওই কাঠামোর উপর ভিত্তি করে পুঁজিবাদী দেশগুলো তাদের অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত করে। এভাবে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সমাজতান্ত্রিক কিছু নিয়ম নীতি আছে, কি সমাজতান্ত্রিক কাঠামোর উপর ভিত্তি করে ওই দেশের যে সমস্ত দেশের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত, ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থা ওই সমাজতন্ত্রের নিয়ম কানুন বা সমাজতন্ত্রের কাঠামোর উপর ভিত্তি করে পরিচালিত হয়। এভাবে মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতিতেও ওই ধরনের নিয়ম নীতি বা আইন কানুন ফলো করা হয়। ইসলামী অর্থনীতিতে ইসলামী শরীয়তের ভিত্তিতে যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে ইসলামী অর্থনীতি বলে। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর প্রথম অংশের আনসার আমরা পেলাম। অর্থনৈতিক কাঠামো কি? আমরা আবার বলতেছি, অর্থনৈতিক কাঠামো হচ্ছে যেই কাঠামোর উপর ভিত্তি করে বা যেই নিয়ম কানুন ও আইন কানুন বা রীতিনীতির উপর ভিত্তি করে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় অর্থনৈতিক কাঠামো বা অর্থনৈতিক ব্যবস্থা, বা ইংলিশে আমরা বলতে পারি ইকোনমিক সিস্টেম। আর বর্তমান বিশ্বে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, 3 নম্বর হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং 4 নম্বর হচ্ছে ইসলামী অর্থনীতি বা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, এখন আমরা স্বল্প পরিসরে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব স্বল্প পরিসরে। আমাদের মূলত আলোচনা হচ্ছে ইসলামী অর্থনীতির সাথে প্রচলিত অর্থনীতির মিল অমিলগুলো আমরা খুঁজে বের করব। তো সেই জন্য আমাদের প্রথমে এই প্রচলিত অর্থনীতিগুলো আমাদের আগে বুঝতে হবে। তো আমরা জানি প্রথম আমরা 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা পাচ্ছি। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বা ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম কাকে বলে? ক্যাপিটালিজম হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় ক্যাপিটালিস্টিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে, আমি একটা লিখে দিচ্ছি সংজ্ঞাটা, এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন উপকরণসমূহের উপর ব্যক্তি মালিকানা বজায় থাকে এবং যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এমন একটি, এটা পুরোটা লেখার দরকার না, আমরা বৈশিষ্ট্যগুলো লিখে দিই। 1 নম্বর হচ্ছে কি, উৎপাদন উপকরণসমূহের উপর ব্যক্তি মালিকানা বজায় থাকে, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা, সম্পদের মালিকানা, ব্যক্তি মালিকানা বজায় থাকে। এখন সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত। 2 নম্বর হচ্ছে এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে সম্পদের বণ্টন, ভোগ, বিনিয়োগ নির্ধারিত হয়, ইত্যাদি বা প্রভৃতি। বা অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে বা অবাধ প্রতিযোগিতার মাধ্যমে। তাহলে
পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কি? পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যেখানে যে ব্যবস্থায় এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যে ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত এবং অবাধ প্রতিযোগিতা বা অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে সম্পদের বন্টন, ভোগ, বিনিয়োগ ইত্যাদি নির্ধারিত হয়, তাকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলে। আমি আবার বলতেছি, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কি? এখানে আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তো আমরা এইভাবে এক প্রকারে তাকে সংজ্ঞায়িত করতে পারি। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, অর্থাৎ ব্যক্তি সম্পদের যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি সম্পদের মালিক হতে পারে এবং ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান সম্পদের মালিক হওয়ার ক্ষেত্রে এবং ব্যক্তি প্রতিযোগিতার মাধ্যমে সম্পদ প্রতিযোগিতার বা অবাধ প্রতিযোগিতার মাধ্যমে বা অবাধ দাম ব্যবস্থার মাধ্যমে সম্পদের ভোগ, বন্টন, ভোগ এবং বিনিয়োগ হয়ে থাকে যে অর্থ ব্যবস্থায়, তাকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলে। তাহলে এই দুইটা যদি আমরা পয়েন্ট মনে রাখি, তাহলে আমরা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে খুব সহজেই সংজ্ঞায়িত করতে পারি। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যে ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত এবং সম্পদের বন্টন হয়ে থাকে বাজার ব্যবস্থার মাধ্যমে, অবাধ প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে সম্পদের বন্টন, ভোগ, বিনিয়োগ ইত্যাদি অবাধ প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে, তাকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বলে। আচ্ছা, তাহলে আমরা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা সংজ্ঞার উপর ভিত্তি করে আমরা কিছু বৈশিষ্ট্য আমরা পেতে পারি। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? সম্পদের ব্যক্তি মালিকানা। সম্পদের ব্যক্তি মালিকানা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। আমরা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে সেটা সংজ্ঞায়িত করলাম। এখন সংজ্ঞার আলোকে আমার কিছু বৈশিষ্ট্য আমরা নির্ধারণ করতে পারি। একটা হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, এটা আমরা স্বীকৃত লিখতে পারি এখানে, সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত। 2 নম্বর হচ্ছে ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা। ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা, অর্থাৎ ব্যক্তি স্বাধীনভাবে তার উদ্যোগ নিতে পারে, যে কোনো উদ্যোগ, যে কোনো ব্যবসা বাণিজ্য বা ভোগের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে সে ব্যক্তি যে কোনো স্বাধীনভাবে এখানে সে ডিসিশন নিতে পারে, উদ্যোগ নিতে পারে। এইখানে কোনো ধরনের নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ নাই বললেই চলে। তারপরে এখানে মূল উদ্দেশ্য হলো মুনাফা। ব্যবসা বাণিজ্য সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা বা প্রফিটটাকে কেন্দ্র করেই মূলত এখানে দ্রব্যের উৎপাদন, বিনিয়োগ ইত্যাদি হয়ে থাকে। তারপরে 4 নম্বর ভোক্তা সার্বভৌম। ভোক্তা সার্বভৌম অর্থাৎ এখানে ভোক্তার উপরের লেভেলের সরকারি কোনো নিয়ন্ত্রণ নেই। ভোক্তা চাইলে যে কোনো দ্রব্য ভোগ করতে পারে, সে অবৈধ, বৈধ, হালাল, তারপরে অপবিত্র যে কোনো দ্রব্য ভোগ করার ক্ষেত্রে সে স্বাধীন, তার একটা স্বাধীনতা রয়েছে। তারপরে আমরা 5 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা, এখানে প্রতিযোগিতার একটা সুযোগ রয়েছে। এখানে দাম ব্যবস্থা, এটাকে আবার অবাধ প্রতিযোগিতা মানে বাজারের দাম নির্ধারিত হয় যে কোনো পণ্যের প্রতিযোগিতার মাধ্যমে, ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে বাজারে পণ্যের দাম নির্ধারিত হয় এবং এটাকে বলা হয় অবাধ প্রতিযোগিতা। আরেকটা হচ্ছে 6 নম্বর হচ্ছে অবাধ দাম ব্যবস্থা বা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটাকে আবার অ্যাডাম স্মিথ ইনভিজিবল হ্যান্ড বলেছেন। ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হস্ত, অদৃষ্ট হাত। এখানে দাম ব্যবস্থাটা একটা অদৃশ্য হাতের মতো পুরো অর্থনৈতিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে, যেটা সাধারণ চোখে দেখা যায় না। এই জন্য এটাকে অ্যাডাম স্মিথ ইনভিজিবল হ্যান্ড বলেছেন বা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। অর্থাৎ
পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এমন একটা দাম ব্যবস্থা বিদ্যমান, যে দাম ব্যবস্থার মাধ্যমে পুরো অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং এই দাম ব্যবস্থাকে সাধারণত চোখে দেখা যায় না। সেই জন্য এটাকে অ্যাডাম স্মিথ ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাত বলে উল্লেখ করেছেন। তো আমরা পুঁজিবাদের সামারি আকারে বলে দিচ্ছি। পুঁজিবাদ হচ্ছে কি? পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে ইংলিশে বলা হয় ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম অথবা ক্যাপিটালিজম, সংক্ষেপে বলা হয় ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। তো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত এবং ব্যক্তি উদ্যোগে সম্পদের ভোগ, বিনিয়োগ, বন্টন ইত্যাদি অবাধ প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হয়, যে অর্থনৈতিক ব্যবস্থায় তাকে বলা হয় পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায়। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার এই সংজ্ঞার আলোকে আমরা কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারি। যেমন 1 নম্বর হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত। এখানে ব্যক্তি সম্পদের মালিক হতে পারে। তারপরে ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা, ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা, ব্যক্তি যে কোনো বিনিয়োগ করতে চাইলে এখানে উপরের লেভেল থেকে কোনো নিয়ন্ত্রণ নেই, সে চাইলে তার এখানে একটা স্বাধীনতা রয়েছে বিনিয়োগ করার ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে অথবা উৎপাদনের ক্ষেত্রে। এবং তার এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মেইন চালিকা শক্তি হচ্ছে মুনাফা। মুনাফাকে কেন্দ্র করে এখানে উৎপাদন, ভোগ, বিনিয়োগ, বন্টন ইত্যাদি হয়ে থাকে। তারপরে ভোক্তা সার্বভৌম, এখানে ভোগের ক্ষেত্রে ভোক্তা সার্বভৌম, যেখানে আমরা সামনে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় এ ধরনের সার্বভৌমত্ব আমরা দেখব না, ওখানে কিছুটা নিয়ন্ত্রিত থাকবে। এরপর অবাধ প্রতিযোগিতা, এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা হয়, যে প্রতিযোগিতার মধ্যে কোনো বাধা বিঘ্ন সৃষ্টিকারী থাকে না, এটা প্রতিযোগিতা অবাধ হয়। তারপরে এখানে একটা দাম ব্যবস্থা রয়েছে, এটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেটাকে অ্যাডাম স্মিথ ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাত বলেছেন। কেন অদৃশ্য হাত বলেছেন? কারণ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার পুরো ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হয় এই দাম ব্যবস্থার মাধ্যমে, যেই ব্যবস্থাটা সাধারণত দেখা যায় না। ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে যেই দামটা নির্ধারিত হয়, এটা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। এখানে উপর থেকে কোনো দাম বা নিচে থেকে কোনো দাম চাপিয়ে দেওয়া হয় না, এই স্বয়ংক্রিয়ভাবে দামটা নির্ধারিত হয়। কোনো পণ্যের দাম নির্ধারিত হয় ক্রেতা বিক্রেতার মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে, এবং সেটা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। সেই জন্য অ্যাডাম স্মিথ এবং এই দাম, যে এই পুরো অর্থনৈতিক কার্যক্রমকে দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, এটা কিন্তু স্বচক্ষে সচরাচর দেখা যায় না। এই জন্য অ্যাডাম স্মিথের ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হস্তের সাথে তুলনা করেছে। আচ্ছা, এবার পুঁজিবাদ গেল। এবার 2 নম্বর আমাদের আলোচনা হচ্ছে 2 নম্বর অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সোশ্যালিজম বা সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সংক্ষেপে তাকে বলা হয় সোশ্যালিজম বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেমও বলা হয় বা কমান্ড ইকোনমি। ইন্টারের বইতে আমরা কমান্ড ইকোনমি দেখি। এটা কমান্ড ইকোনমি বা নিয়ন্ত্রিত অর্থনীতি। নিয়ন্ত্রিত ইকোনমি, কমান্ড ইকোনমি বা নিয়ন্ত্রিত অর্থনীতি দেখি আমরা। ইন্টারের বইতে সাধারণত কমান্ড ইকোনমি রয়েছে। তাহলে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এটা সম্পূর্ণ পুঁজিবাদের বিপরীত। এটা আমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করে তারপরে সংজ্ঞায়িত করতে পারি। যেমন সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে উৎপাদনের উপর কোনো ব্যক্তি মালিকানা স্বীকৃত না। আমরা এখানে বলছি সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত। তাহলে এখানে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়। এক, এই পয়েন্টগুলোর ভিত্তিতে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। 2 নম্বর হচ্ছে উপকরণ উপর সামাজিক ও রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। যাবতীয় সম্পদ এবং উপকরণ উপর সামাজিক ও রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। যাবতীয় সম্পদের
মানে সকল সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা রয়েছে বা মালিকানা স্বীকৃত। 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত মুনাফার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত মুনাফার সুযোগ নেই। তারপরে 4 নম্বর আমরা বলতে পারি কি, উৎপাদন ভোগ বিনিয়োগ, সম্পদ উৎপাদন ভোগ বিনিয়োগ ইত্যাদি কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে নির্ধারিত। ইত্যাদি কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে নির্ধারিত হয়। তাহলে আমরা সংজ্ঞা করতে পারি কি, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যে ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়, সম্পদের সকল বা যাবতীয় সম্পদের মালিকানা রাষ্ট্রের কাছে রয়েছে, রাষ্ট্রের কাছে থাকে, এবং যেখানে ব্যক্তিগত মুনাফার কোনো সুযোগ নাই। সর্বোপরি যে ব্যবস্থায় উৎপাদন ভোগ বিনিয়োগ ইত্যাদি কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে নির্ধারিত হয় তাকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা সোশ্যালিজম বা কমান্ড ইকোনমি বা নিয়ন্ত্রিত অর্থনীতি। যাতে এখানে সরকারের সম্পন্ন যাবতীয় সম্পদের উপর সরকারের নিয়ন্ত্রণ থাকে, ভোগ বিনিয়োগ বন্টন ইত্যাদি সরকার কেন্দ্রীয়ভাবে পরিকল্পনার মাধ্যমে করে থাকে, এবং ব্যক্তি সম্পদের এখানে কোনো স্বাধীনতা নাই, ব্যক্তি উদ্যোগের কোনো স্বাধীনতা নাই, এখানে ব্যক্তিগত মুনাফার কোনো সুযোগ নেই। যেই অর্থনৈতিক ব্যবস্থা এই ধরনের বৈশিষ্ট্যগুলো রয়েছে তাকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? আমরা আবার বলতেছি, যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়, যাবতীয় সম্পদের মালিক রাষ্ট্রের, এবং ব্যক্তিগত মুনাফার যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মুনাফার সুযোগ থাকে না, সর্বোপরি উৎপাদন ভোগ বিনিয়োগ ইত্যাদি কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে যে অর্থনৈতিক ব্যবস্থা নির্ধারিত হয় তাকে বলা হয় সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তো আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা এই সংজ্ঞাগুলো থেকে, এগুলাই বৈশিষ্ট্য, তারপর আমরা আলাদা করে লিখতে পারি। যেমন আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার 1 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি কি, সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। যেখানে আমরা সংজ্ঞায় বলছি যাবতীয় সম্পদ রাষ্ট্রের মালিকানায় থাকে। তাহলে 1 নম্বর হচ্ছে সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। 2 নম্বর ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত। মুনাফা অনুপস্থিত। 3 নম্বর এখানে সামাজিক কল্যাণের একটা ব্যাপার রয়েছে। সামাজিক কল্যাণকে এই ব্যবস্থায় প্রাধান্য দেওয়া হয়। এখানে আবার অর্থনৈতিক পরিকল্পনা, কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে সমস্ত অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। 5 নম্বর হচ্ছে এটাকে শোষণহীন সমাজ ব্যবস্থা বলা হয়, তবে পুরোপুরি শোষণহীন সমাজ ব্যবস্থা বলা হয়। তারপরে 6 নম্বর আমরা বৈশিষ্ট্য, এখানে সামাজিক নিরাপত্তা, অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত।
এখানে অবাধ প্রতিযোগিতার কোনো সুযোগ নেই, যেহেতু সমস্ত সম্পদের মালিকানা রাষ্ট্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, সেজন্য এখানে অবাধ প্রতিযোগিতার কোনো সুযোগ নেই। অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত, সংক্ষেপে লিখলাম প্রতিযোগিতা অনুপস্থিত, এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা অনুপস্থিত। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সুযোগ নেই, অনুপস্থিত। এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা এখন পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা অলমোস্ট বিশ্বের অধিকাংশ দেশে বিদ্যমান, ম্যাক্সিমাম দেশেই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত, যেটাকে ক্যাপিটালিজম বলা হয়। আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা 80-র দশকে ছিল। বর্তমান এই অর্থনৈতিক ব্যবস্থা খুবই করুণ অবস্থায় আছে। এটা একবারে সীমিত পরিসরে আছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া, কিউবা, এসব দেশ। চীন, চায়না, তারপরে রাশিয়া, তারপরে নর্থ কোরিয়া এবং কিউবা। কিউবা নামে একটা দেশ আছে, কিউবা। এই কয়েকটা দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা স্বল্প পরিসরে রয়েছে, তারপরে পুরোপুরি ফলো করা হয় না। চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া এবং কিউবা, আমেরিকার পাশে একটা দেশ কিউবা। তো এই সমস্ত দেশগুলোতে বর্তমানে এই সমাজতান্ত্রিক ব্যবস্থা স্বল্প পরিসরে রয়েছে, পুরোপুরি ফলো করা হয় না। মোটামুটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এখন খুবই দুর্বল অবস্থায় আছে। তবে পুঁজিবাদ থেকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করলে আমরা দেখছি, ওটার থেকে এটা কিছুটা বেটার। তবে এটারও কিছু সমালোচনা রয়েছে, তাইলে আমরা সমালোচনাগুলো আমাদের এখন দরকার নাই। আমরা যদি যখন আমরা প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা আলাদা করে পড়ব, তখন আমরা ওই সমালোচনাগুলো আমাদের দরকার আছে। এখন আমরা যেহেতু ইসলামী অর্থনীতির সাথে পড়ছি, আমরা ইসলামী অর্থনীতির সাথে মূলত এই জন্য তাহলে আমরা এখন শিখলাম কি অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। আমরা শিখলাম কি বর্তমান বিশ্বে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা আমরা জানি। 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা অলরেডি আমরা জেনেছি, এবং 2টা অর্থনৈতিক ব্যবস্থা অলরেডি আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এগুলো কাকে বলে, এগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা আরেকটা অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেটা হচ্ছে মিক্সড ইকোনমি, 3 নাম্বার। এটাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেটাকে মিক্সড ইকোনমি বলে। মিক্সড ইকোনমি হচ্ছে যে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থায় এই অন্য অর্থনৈতিক ব্যবস্থাগুলোর সংমিশ্রণ, অর্থাৎ ইসলামী, তারপরে সমাজতন্ত্র এবং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মিশ্র রূপে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলা হয় মিক্সড ইকোনমি। যেমন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা মিক্স, কারণ বাংলাদেশের সমাজতন্ত্রেরও কিছু বৈশিষ্ট্য আছে, পুঁজিবাদেরও কিছু বৈশিষ্ট্য আছে, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এখানে প্রচলিত কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং যে অর্থনৈতিক ব্যবস্থায় অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থাগুলোর বৈশিষ্ট্যগুলো বিদ্যমান তাকে বলা হয় মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। সুতরাং আমরা এখানে যদি পুঁজিবাদী অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো এখানে রয়েছে, সমাজতন্ত্রের কিছু কিছু বৈশিষ্ট্য এখানে রয়েছে, এবং ইসলামী অর্থনীতির কিছু বৈশিষ্ট্য যে অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান তাকে বলা হয় মিক্সড ইকোনমি। ইন্ডিয়ান অর্থনীতি, পাকিস্তান অর্থনীতি, তারপরে মিডল ইস্টের কিছু অর্থনীতি, এগুলো হচ্ছে মিক্সড ইকোনমির অন্তর্ভুক্ত। তো আমরা যেহেতু মিক্সড ইকোনমি হচ্ছে অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থাগুলোর সম্মেলন, সেজন্য অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থাগুলো বৈশিষ্ট্য জানলে হবে, মিক্সড ইকোনমি আলাদা করে আমরা বৈশিষ্ট্য জানার দরকার নেই। এরপর আসছে ইসলামী অর্থনীতি, নাম্বার 4 আমাদের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। আমরা জানি ইসলামী অর্থনীতি সংজ্ঞা আমরা বলেছি, ইসলামী অর্থনীতি হচ্ছে এমন একটা
অর্থনৈতিক কার্যক্রম কোরআন হাদিস এবং ইসলামী শরীয়তের বিধিবিধান, ইজমা কিয়াস, ইসলামী শরীয়ত, কোরআন হাদিস, ইজমা কিয়াস, এই চারটা ফলো করে যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী অর্থনীতি। সুতরাং যে অর্থনৈতিক ব্যবস্থা ইসলামী শরীয়তের ভিত্তিতে পরিচালিত হয়, ইসলামী আইন কানুন ফলো করে, ইসলামী নিয়ম নীতি বা ইসলামী যে রুল রেগুলেশন আছে সেই রুল রেগুলেশনকে অনুসরণ করে যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তো আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা পেতে পারি, যেমন ইসলামী শরীয়ত ভিত্তিক, ইসলামী শরীয়তের আলোকে পরিচালিত, ইসলামী শরীয়তের আলোকে পরিচালিত। 2 নম্বর হচ্ছে সুদমুক্ত অর্থনীতি। প্রচলিত যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোতে সুদের প্রচুর প্রচলন রয়েছে, অর্থাৎ সুদ হচ্ছে ওই অর্থনীতিগুলোর, যেটা সুদকে ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট, সুদেরকে কেন্দ্র করেই বাকি অর্থনৈতিক ব্যবস্থাগুলো পরিচালিত হয়। একমাত্র ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সুদের কোনো প্রচলন নাই, সুদকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করা এবং সুদকে এখানে হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, তাইলে সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, সুদমুক্ত। 3 নম্বর হচ্ছে কি ভোগের নিয়ন্ত্রিত সার্বভৌম। আমরা অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থায় দেখেছি, যেখানে পুঁজিবাদীদের দেখেছি আমরা, ভোগের সার্বভৌমত্ব রয়েছে, অর্থাৎ ভোগের ক্ষেত্রে ভোক্তা যে কোনো দ্রব্য, হালাল হারাম যে কোনো দ্রব্য, সে অবৈধ বৈধ যে কোনো দ্রব্য সে ভোগ করতে পারে, এখানে তার স্বাধীনতা রয়েছে, সেজন্য এটাকে বলা ভোক্তার সার্বভৌমত্ব। কিন্তু ইসলামী অর্থনীতিতে ভোক্তার সার্বভৌমত্ব নিয়ন্ত্রিত, ভোক্তার সার্বভৌমত্ব রয়েছে, তবে তাকে অবশ্যই কিছু নিয়ন্ত্রণের মাধ্যমে ভোগ করতে হবে। অবাধভাবে ভোগ করার কোনো সুযোগ নেই, তাকে যে কোনো দ্রব্য ভোগ করতে পারবে না। যেমন ইসলামে মদকে নিষেধ করা হয়েছে, তারপরে ইসলামে ঘুষকে নিষিদ্ধ করা হয়েছে। তো একজন যে ইসলামী ভোক্তা সে যদি ভোগ করে, তাকে অবশ্যই পবিত্র জিনিস ভোগ করতে হবে, হালাল জিনিস ভোগ করতে হবে, এবং অবৈধ জিনিস ভোগ করা যাবে না, এবং অপবিত্র জিনিস ভোগ করা যাবে না। তাহলে এখানে বলা হচ্ছে কি ভোক্তা নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব, ভোক্তার নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব, অর্থাৎ ভোক্তার সার্বভৌমত্ব রয়েছে, তবে এটা অবশ্যই নিয়ন্ত্রিত। সেটা কিভাবে নিয়ন্ত্রিত, সেটা অবশ্যই সে দ্রব্যটা ভোগ করবে সেটা অবশ্যই হালাল এবং পবিত্র হতে হবে, সেটা অবশ্যই হালাল এবং অর্থাৎ বৈধ এবং পবিত্র হতে হবে। সেটা অবৈধ দ্রব্য হলে সেটা হবে না, অবৈধ পন্থায় উৎপাদন করলে হবে না, অবৈধ পন্থায় বা ঘুষের মাধ্যমে যদি সে কোনো দ্রব্য ভোগ করে